তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি যে 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেন। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতা আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ভিতরে বাইরে দুই দলের সমর্থনে। তো এক দল ছিল যমুনার অভ্যন্তরে, আর একটা দল ছিল যমুনাকে কিনারে। তো মাননীয় স্পিকার, 71-এর জামাত আর এখনকার জামাত এক নয়। ঘটনা সত্য। 71-এ তো জামাতের হাতে অস্ত্র ছিল, এখন তো জামাতের হাতে প্রকাশ অস্ত্র নেই। 71-এ তার অবাধে ধর্ষণ করতে পারতো, গণিমতের মাল লুট করতে পারতো, যার তার ঘরে ঢুকে যেতে পারতো, এর মা ওর ঘরে নিয়ে দিতে পারতো, এর বোনকে ধরে নিয়ে পাকিস্তানদের হাতে তারা হস্তান্তর করতে পারতো। এখন তো সভ্য সমাজ, স্বাধীন বাংলাদেশ, এখন তারা এই কাজগুলো করতে পারবে না। নম্বর হলো ওই সময়টা তাদের কোনো মুখোশ ছিল না, আর এখন তাদের অসংখ্য মুখোশ আছে। এই হলো পার্থক্য, এর বাইরে অন্য কোনো পার্থক্য নেই। আপনাদের মুসলিমদের বক্তব্য সমালোচনা করে আসেনি, এটা বলেন এখানে ব্যবহার করছেন জুলাই সংবিধান সংসদে কালকে ওদেরকে সংসদে ঢুকতে দিব না। তাহলে সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি। দলীয়করণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আপনারা অগ্রসর হন। এতে আপনাদের মঙ্গল হবে এবং কল্যাণ হবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমরা সরকারের কাছ থেকে 4টি বিষয় চাই। জামাত এবং এনসিপির ভাগ্য ভালো, বিএনপি যে এখনো পর্যন্ত তাদের নেতাকর্মীদেরকে জামাত এবং এনসিপির বিরুদ্ধে লেলিয়ে দেয়নি। কি হলো, ওই 18 মাসে তারা মনে করেছিল যে আমরা মহাকাশে উঠে গেছি। 72-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। যে মানুষ আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, ভোট দেওয়ার আগ্রহ নেই, এবার আমি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি। এখন হাসিনার পতন আপনারা করেন নাই, আমরা করিনি তো। হাসিনার পতন বাংলাদেশের জনগণ করছে, আপনারা গুপ্তভাবে এটার সাথে ছিলেন, বিএনপি প্রকাশ্যে ছিল। এটাই হলো বাস্তবতা। আওয়ামী লীগের মতো হবেন না। 71-কে হাসিনা নিজের পকেটস্থ করতে গিয়ে আজকে তার বংশের বাদী জানানোর লোক নাই, বিএনপি করার সুযোগ নাই, কারণ বিএনপি একটা ইনক্লুসিভ পার্টি। নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। আমাদের দেখা যায় যে ডিজেল নিয়ে কাজ করে, সে গভর্নমেন্টকে পুশ করে কেমনে ডিজেলকে হচ্ছে আপনার, যদি গভর্নমেন্ট ডিজেল বিভিন্ন জায়গা থেকে কিনে, স্পট মার্কেট থেকে কিনে, এখানে দেখা যায় গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো হচ্ছে এজেন্ট আছে, মানে গভর্নমেন্টের অনেক আমলারা হচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে হচ্ছে এখানে পারপাস সার্ভ করে। এবং এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, অনেক আমলা হচ্ছে দেশপ্রেমিক, অনেকরা হচ্ছে স্যাক্রিফাইসিং, কিন্তু অনেক আমলাও আছে তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে, এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পিনাট্রেট করার চেষ্টা করে। বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবত। 24-এর পরে আমাদের এগুলো বলতে আর ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। তাহলে দেশ আগাবে না, তাহলে আর এই দেশে হাদিরা জন্মাবে না। একজন বলছিল যে ছাত্রলীগের যদি প্রপার বিচার হইতো, শিবির নেতৃত্ব শূন্য হয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। সেটা হলো ব্যক্তি নিজেকে আপনি হাইড করলেন, লুকায় রাখলেন, এটা গুপ্ত রাজনীতি না। সেটা হলো আপনি আপনার সিকিউরিটি কারণে নিজেকে হাইড করলেন, কারণ আপনি বায়োলজিক্যালি থ্রেট ফিল করছেন। আরেকটা হলো আপনি আপনার পরিচয় করেন শিবির, করেন অন্য দল, কিন্তু জয় বাংলা বইলা হাজির হয়ে গেলেন, স্লোগান দিলেন। দীর্ঘ 45 বছরও বেশি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে, কখনো কর্মচারী হিসাবে, কখনো সংসদ সদস্য হিসাবে, কখনো মন্ত্রী হিসাবে, কখনো দলের নেতা হিসাবে তার ছায়া তুলেছিলাম। ওনারা যেভাবে আশা করেন যে উনি এটা কি বলে যে বাচালতা করবে, আগে যেরকম প্রধানমন্ত্রীরা করতো বা রাষ্ট্রপ্রধানরা করতো, তাইলে এদের অবস্থা কি হবে সেটা চিন্তা করার। দেখেন এখানে এটা তারেক রহমান বুবা, পুতুল, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছিলাম। তারপরে বুবার মুখে এরকম বোমা, হ্যাঁ, সেটা একটা আশ্চর্য ব্যাপার। এবং একটু কড়াভাবেই উনি বললেন, সাধারণত এত কড়াভাবে ইলেকশনের পরে ওনাকে বলতে শোনা যায়নি আর কি। জি, বুবার যদি মুখের এই অবস্থা হয়, হ্যাঁ, তাইলে
ওনারা যেভাবে আশা করেন যে উনি এটা কি বলে যে বাচালতা করবে, আগে যেরকম প্রধানমন্ত্রীরা করতো বা রাষ্ট্রপ্রধানরা করতো, তাইলে এদের অবস্থা কি হবে সেটা চিন্তা করার বিষয়। এইটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত একটা সমস্যা, গুপ্ততার ঐতিহাসিক সিনারিও কি, ঐতিহাসিক সিনারিও গুপ্ততার রাজনীতিটা যদি আমরা মানে স্টাডি করতে চাই, বুঝতে চাই এটা সমস্যা কি, কেউ গুপ্ত থাকলে সমস্যাটা কি হয়, সেটার ক্লাসিক্যাল উদাহরণ হলো জার্মানির হিটলারের মানে উত্থান। আপনার ইহুদিরা ওইখানে সংখ্যায় ছিল 5% 7%-এরও কম, কিন্তু সমস্ত পাওয়ার সেক্টরগুলো তারা ওই নিরপেক্ষ নামে দখল করে ফেলছিল, ফলে বৃহত্তর জনগোষ্ঠী চরমভাবে বঞ্চিত হচ্ছিল। তখন হিটলার কিন্তু একটা সোশ্যাল ডেমোক্রেটিক লিডার হিসাবে উত্থান হয়েছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। যে ডিপ স্টেট চেয়েছিল আপনারা কিছু শর্ত মানলে 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন, তো সেই ডিপ স্টেটের অংশ কি সেনাবাহিনীও রয়েছে নাকি, বা কোনো বাহিনী রয়েছে নাকি, এবং থাকলে কোন লেভেলের অফিসার, পরিষ্কার করা যায় কিনা? আমি আসলে মানে তারা তো আর আপনার সামনে এসে বলবেন না, হাই হ্যালো করবেন সামনে বসে তো ইনফরমেশন বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা, তো কে আছেন সেটা স্পষ্ট না, অনেকেই থাকতে পারেন এখানে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্টের অংশ থাকতে পারেন, এবং শর্তগুলো সেরকমই ছিল যে বিভিন্ন জনের ইন্টারেস্ট সার্ভ করা এই সরকারের। তবে এই সরকারের আমি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব অ্যাজ এ হোল গভর্নমেন্ট আমি পাইনি। হয়তো কারো কারো থাকতে পারে, মনে মনে থাকতে পারে যে নির্বাচন দেব না, ক্ষমতায় থাকবো, বাট অ্যাজ এ হোল গভর্নমেন্টের সবসময় একটা কমিটমেন্টের জায়গা ছিল যে তারা নির্বাচনের দিকে যাবে, এবং এটার ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং রেখেছি। তবে ওই যে সংস্কার এবং বিচারের একটা সার্টেন ডেভেলপমেন্টের পর সেটা যাওয়ার বিষয়, এবং সংস্কারের ক্ষেত্রেও আমরা আরও বেশি আশা করেছিলাম, কিন্তু ওই যে সরকারের কঠোর অবস্থান নিতে না পারা, সরকারের এজেন্সি যে আসলে কত দূর সেটা সরকারের মাঝে মধ্যে ভুলে যাওয়া বা না বুঝতে পারার কারণে সেটা সম্ভব হয়নি, এবং এখন আমরা দেখছি যে অনেক কিছুই আবার হারিয়ে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে। তো এই ধরনের ইয়েগুলো ছিল, বাট সরকারের কমিটমেন্ট সংস্কার, বিচার এবং নির্বাচনের ক্ষেত্রে সদিচ্ছা ছিল, হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা পারেনি। নির্বাচনটা তারা দিয়েছে যেভাবেই হোক বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং আলটিমেটলি একটা সরকার এসছে। আমরা তো এর আগে শুনতাম যে এরা জীবনেও ক্ষমতা ছাড়বে না, চেয়ার পেলে কেউ ছাড়তে চায় না, অনেকে হয়তো টকশোতে বলেছেন আমি লিখে দিচ্ছি যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তো সেই জায়গায় এই কমিটমেন্টটা না থাকলে অনেকেই টেম্পট করে অনেক কিছু করার জন্য, কিন্তু কমিটমেন্টটা না থাকলে এটা সম্ভব হতো না। নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। গভর্নমেন্টের যেই হচ্ছে আপনার মুড, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়, মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না, কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে, HPM-কে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সব কিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে সেন্ট্রাল একদম সব কিছুকে সেন্ট্রালাইজড করা
হাসিনা কেন্দ্রিক যেভাবে সবকিছু সেন্ট্রালাইজড হয়েছে, এর থেকে শক্তিশালী তো আর কেউ থাকে নাই, আর কেউ ছিল না। তারপরেও তো শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন গভর্নমেন্টের মাথার মধ্যে যদি এটা এখন হয় যে আমাকে সবকিছুই নিয়ন্ত্রণ আমার লাগবে, সবকিছুই আপনার হচ্ছে তারেক জিয়া এসে সমাধান করতে হবে। কি একদিন দেখলাম যে মিনিস্ট্রিতে কোনো এক এমপ্লয়ের ওনার ছেলে হারায় গেছে, এইটা হচ্ছে এই জায়গায় হচ্ছে তারেক জিয়া হচ্ছে এই জিনিসটাকে সলভ করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য কোনো সুখকর নয়। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিচি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। যে এটা হলো ভাগ বাটোয়ারার নির্বাচন, যেখানে আপনি বলতেছেন জামাত আমি ফেল করছে, শাহরিয়ার ভাই বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী ফেল করছে। আপনারা সমঝোতা করে মোটামুটি যাকে যাকে পাশ করানো দরকার ডক্টর ইউনূসের সঙ্গে টেবিলে বসে পাশ করিয়েছেন। আপনার কথা কিন্তু এটা প্রমাণিত হয়? আমার কথা এটা প্রমাণিত হয় না। বলেন তাহলে। ওকে, শুধুমাত্র জামাত আমি ফেল করছে না, আমি সেটা বলতেছি না। যদি আমি বলতেছি ওনার কথা যদি সত্য হয় সেটা ক্ষেত্রে প্রসঙ্গে বলতেছি, উনি এটাকে কোশ্চেনেবল করতেছে, আমি সেই প্রসঙ্গে ওনাকে একটা কাউন্টার পয়েন্ট দিলাম। শুনেন, এখন ঘটনা হচ্ছে ধরুন উনি রিজওয়ান হাসানের বন্যার কথা বলছে না, এটা কথাটা একদম ফেমিক বক্তব্য। সরি, সৈয়দ রিজওয়ান হাসান, দুঃখিত নামটা ভুল হলো, যাই হোক নামটা ভুল হলো, দুঃখিত। যাই হোক, এই নামটা কথাটা একটা ফেব্রিকেটেড করে ওনারা এটাকে বাজারে ছাড়ছে। উনি একটা কথা বলছে, একটা কারণ একটা গোষ্ঠী ডিবি স্টেট মিলে একটা গোষ্ঠী চেয়েছিল যে বাংলাদেশে ইলেকশন না হোক। বাংলাদেশে ইলেকশন যদি না হতে পারে তাহলে একটা এক্সট্রিম রাইটিস্ট এখানে উত্থান হয়, সেই উত্থানের পার্ট হয়তো বা আমাদের মতো শাহরিয়ার কবির ভাইরা বা ওনারা এটাকে চায়। এই কারণে ওনারা এই কথাটাকে কোটেডটাকে মিসকোটেড করে ওনারা এটাকে বাজারে ছেড়েছে। দেখুন এখানে আরো অনেকগুলো কথা বলেছে, উনি এসালামের কথা আনলো না। আমি এবার একটা জায়গা মতো হাত দিতে চাই। শোনেন, আপনি ইসলাম ব্যাংকের ওয়েবসাইটে ঢোকেন না, এখানে বায়াতুশ শরীফ লেখা আছে। বায়াতুশ শরীফে আপনি মানে হয়তো ফান্ড দিতে পারবেন বা ফান্ড দিতে পারবেন, এই যে একটা কোটের লেখা আছে। বায়াতুশ শরীফ কারা জানেন? এটা পীর। এখানে জামাত এবং হচ্ছে কি এসালামের একটা কমন নেক্সাস আছে। কারণ হচ্ছে কি এসালাম এই পীরের ভক্ত, জামাতও এটার ভক্ত, সেই কারণে এখানে একটা নেক্সাস তৈরি হয়েছে। এখানে বারবার এসালামের কথা ওরা আনে, বুঝছেন? এটা হচ্ছে এটা কিন্তু শেয়ার করবেন না। আপনি এখন ঢুকে দেখেন ইসলাম ব্যাংকে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এখানে। সুতরাং এই যে কথাগুলো বলে ওনারা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা হয়েছে, তারপরে এই যে ইউর বক্তব্য নিয়ে প্রত্যাখ্যান করতেছে, যেখানে একটা রিকগনাইজ ইলেকশন। সুতরাং ওনাদের ধান্দা হচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল তৈরি করা এবং অস্থিতিশীল করে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে, যেখানে বুটাল মেজরিটি জনগণের ভোটে নির্বাচিত, সেই নির্বাচিত গভর্নমেন্টকে হটানো। এই ছাড়া ওনাদের আর কোনো ধান্দা নাই, দুর্বিসন্ধ নাই। আর কথা শোনেন, উনি বারবারই বলে যে তারেক রহমানকে ভারত নাকি ক্ষমতা বসাইছে, আনন্দবাজার রেফারেন্স দেয়, এই রেফারেন্স দেয়, সেই রেফারেন্স দেয় 1000 কোটি টাকা। নানামুখী গল্প, চতুর্মুখী গল্প। শাহরিয়ার ভাই খুব ভালো ব্যারিস্টার, খুব ভালো কথা বলে। 10% হচ্ছে সত্য কথা, 80% হচ্ছে প্রপাগান্ডা, আর 10% হচ্ছে আবেগ মিশ্রিত কথাবার্তা। এমন সুন্দর করে এটাকে কোটেড করে বলবে। আপনি তাহলে ফ্রি ফায়ার ইলেকশনে 30টা সিট পাইছেন, স্বীকার করেন? আপনি স্বীকার করেন কি করেন? আপনি আগে বলেন না কেন রে ভাই? 2008 সালের ইলেকশন মেকানিজম হয়নি। আর যে প্রণব মুখার্জি তার বইতে যেটা লিখছে সেটা ভুল লিখছে প্রণব মুখার্জি। আচ্ছা, ওনার টাইম শেষ করুক। আচ্ছা, এই মানে এই যে ইউ যে এটা আসলো এবার নির্বাচন পরিচালনা কমিটির ক্ষেত্রে, যে তারা যে পর্যবেক্ষণটা করলো, সেই পর্যবেক্ষণে তো শুরু থেকেই ইউ একটা খুব রিকগনাইজেবল আছে। এখন দেখুন বাংলাদেশের ইলেকশন না কেন, আপনি যদি ভারতের ইলেকশন বলেন, আপনি ইউএস এর ইলেকশন বলেন, কোনোটাই 100% ফেয়ার হয় না, কোনোদিন হয় না, 100% ক্রেডিবল করা সম্ভব না। কিন্তু মোটা দাগে এই ইলেকশনটা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কিছু কিছু জায়গায় কারচুপির অভিযোগ আছে, কিছু কিছু সত্য। এবং আমি আপনাকে বলি, উনি যে চ্যালেঞ্জ করতেছে, তাতে আমিও আপনাকে পাল্টা চ্যালেঞ্জ করলাম, আপনি এটা করে দেখেন না কেন। এই কথার প্রসঙ্গে আমি কথাটা বলেছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি, ধরেন আপনারা এই ইলেকশনটাকে কেন রিকগনাইজ করতেছেন না? এখন উনি বলতেছে যে, উনি কিন্তু বলছে, আপনি যখন ওনাকে উদাহরণ দিলেন যে আপনি নর্দমার মধ্যে বসে আপনি সুগন্ধ খুঁজছেন কিনা, ওনারা কিন্তু বলতেছে যে আমরা এর বিনিময়ে শুধুমাত্র জুলাই সনদকে পাস করার জন্য, ওনাদের টার্গেট ছিল ক্ষমতা না, কিন্তু জুলাই সনদকে পাস করানোর জন্য, তাই তো? ওনার কথা তো সেটা প্রমাণিত হয়। তার মানে দেখুন, জুলাই সনদটা স্বাক্ষরিত জুলাই সনদে পাস করানোর ব্যাপারে তো কার কোনো আপত্তি নেই, এটা তো আপত্তি হবেই। বিএনপির একটা দুর্ভাগ্য যে বিএনপি আসলে কখনোই তার একটা হেলদি
বিরোধী দল কখনো পায়নি। মানে খালেদা জিয়ার সারা জীবন রাজনীতি করতে হয়েছে যে আওয়ামী লীগের মতো একটা পেটুয়া গুন্ডা বাহিনীর সাথে। এখন আসে যদি আমরা জামাতকে এটা জানি, এখন আমরা জামাতের সাথে ঢুকে পুরো জামাতের আচরণটা কব্জা করে ফেলছি। দেখেন ওনারা কিন্তু এখনো আপনার জুলাই সনদ নিয়ে আপনার টপিক্সে রেখেছেন, জুলাই সনদ নিয়ে কিন্তু দেখেন রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাট হচ্ছে কি ধরেন এগুলো রাজনৈতিক বিষয় না। শুরু থেকে আমরা বলে আসছিলাম, গত 1.5 বছরে কেউ বলুক না বলুক, আমি ব্যক্তিগতভাবে বলে গেছি, আমার সাথে ফরিদ ভাই ছিল অনেকগুলো টক শোতে, আমি একই কথা বারবার বলেছি, এখনো বলি। সেটা হচ্ছে ধরেন আমাদের যে জুলাই স্বাক্ষরিত সনদটাকে উপর গণভোট হয়েছে, কিন্তু স্বাক্ষরিত সনদ যখন হয়েছিল, স্বাক্ষরিত সনদের পরে যখন আদেশ করলেন, সেই স্বাক্ষরিত সনদে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, স্বাক্ষরিত আদেশে আপনার নোট অফ ডিসেন্ট নাই। সুতরাং এই প্রথম প্রতারণাটা আপনি করলেন। মানে যারা এটা দায়িত্ব ছিল, বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট রাজা, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ, তার নেতৃত্বে এটা হয়েছিল। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি এখানে তারা যে বাইপাস করে জগাখিচুরি করে যে জিনিসটা করার চেষ্টা করেছিল, আমি খুব সারপ্রাইজিংলি অবাক হয়েছিলাম যে ধরেন এনসিপিতে এত বড় বড় লয়ার, এত সংবিধান বিশেষজ্ঞ, খুব টেকনিক্যালি সাউন্ড এত লোকজন ছিল, জামাতে ছিল, কিন্তু তারা এই জিনিসগুলো কেন বোঝে নাই, আমি এটা খুব অবাক হয়ে যায়। আরেকটা বিষয় ধরেন জুলাই সনদ কেন্দ্রিক যে বিষয়টা, সেটাকে ধরেন আমরা তুলনা করতে পারি যে কচু পাতার উপরে যে পানিটা থাকে, কারণ এই পানির কোনো অস্তিত্ব নাই, যে কোনো মুহূর্তে সে পড়ে যেতে পারে। তাদের যে অ্যাক্টিভিটি গুলো ছিল সেগুলো সবগুলো এটার মধ্যে পড়ে যায়। থার্ড কথা, ধরেন আমাদের এই সরকার 133টা অধ্যাদেশ জারি করেছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, কিন্তু সে এই সংবিধান আদেশটাকে সে বলেছে, এটাকে অধ্যাদেশ বলে না, সাংবিধানিক আদেশ বলেছে, কিন্তু সেই সাংবিধানিক আদেশ বলে আমাদের কনস্টিটিউশনে কোনো কথা নাই।